সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, ফাইনাইট ভার্ব, ইনফাইনাইট ভার্ব, ক্লজেস, প্রিন্সিপাল ক্লজেস, সাবঅর্ডিনেট ক্লজেস, কোঅর্ডিনেট ক্লজেস এবং নাউন ক্লজেস, অ্যাডজেক্টিভ ক্লজেস, অ্যাডভার্ব ক্লজেস এবং সেগুলোকে কিভাবে আইডেন্টিফাই অর্থাৎ আমরা সহজেই চিনব তার কিছু সহজ সহজ টিপস এবং সেগুলো নিয়ে খুঁটিনাটি জানবো আজকের এই ভিডিওতে। সো ওয়েলকাম টু ইংলিশ টিউটর আরকেএস। সো লেটস স্টার্ট। তো প্রথমে সেন্টেন্সকে গঠনগতভাবে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স। তো প্রথমে আমরা জেনে নিই সিম্পল সেন্টেন্স বলতে কি বোঝায়। সিম্পল সেন্টেন্স বলতে আমরা সেই সমস্ত সেন্টেন্স বলবো যে সমস্ত সেন্টেন্সে শুধুমাত্র একটি সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব থাকবে। যেমন হি গোজ টু স্কুল এভরিডে, এখানে সাবজেক্ট হি এবং ফাইনাইট ভার্ব গোজ, তাহলে এই সেন্টেন্সটিকে আমরা সিম্পল সেন্টেন্স বলবো। তো এখন জেনে নিই, এই যে আমি ফাইনাইট ভার্ব বললাম, ফাইনাইট ভার্ব বলতে কি বোঝায় না, ভার্বকে আমরা যদি ভাগ করে নিই তাহলে দুটো ভাগে ভাগ করা যেতে পারে। যেমন একটি হচ্ছে ফাইনাইট ভার্ব ও আরেকটি হচ্ছে ইনফাইনাইট ভার্ব। এই ফাইনাইট ভার্ব এবং ইনফাইনাইট ভার্ব কিসের উপর ভিত্তি করে ভাগ করা হয়? ফাইনাইট ভার্ব হবে সেই সমস্ত ভার্ব যারা সাবজেক্টের পার্সন, নাম্বার এবং টেন্সের উপর নির্ভর করে। যেমন আমরা যদি এই সেন্টেন্সটার দিকে তাকাই, হি লাভস টু ড্যান্স, সে নাচতে ভালোবাসে, তাহলে যদি এই ভার্ব লাভসটার দিকে তাকাই, যেহেতু হিটা থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার এবং এটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, তাই জন্য ভার্ব চেঞ্জ হয়েছে, তাই জন্য ভার্বের সাথে এস যোগ করেছি। কিন্তু যদি এই ভার্ব টেন্সের দিকে তাকাই, এই ভার্বটি সাবজেক্ট হি এর উপর নির্ভর করছে না, তাই এখানে এস বসছে না। তাহলে এই লাভস এই ভার্বটি হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে এই ড্যান্স ভার্বটিকে কি বলবো? এটি হচ্ছে ইনফাইনাইট ভার্ব। ইনফাইনাইট ভার্ব বলা হচ্ছে এই কারণে, কারণ এই ভার্বটি এই সাবজেক্টের পার্সন, নাম্বার এবং টেন্সের উপর নির্ভর করছে না। তাহলে ইনফাইনাইট ভার্ব হবে সেই সমস্ত ভার্ব যে সমস্ত ভার্ব সাবজেক্টের পার্সন, নাম্বার, টেন্সের উপর নির্ভর করবে না। যেমন আমি যদি পরের সেন্টেন্সে দেখি, হি ড্যান্সেস ওয়েল, এখানে এই ড্যান্সেস কথা, এই ভার্বটি, ড্যান্স ভার্বটি এই সাবজেক্টের পার্সন এবং নাম্বার, টেন্সের উপর নির্ভর করছে। কিন্তু এখানে একই ভার্ব যেহেতু নির্ভর করেনি, তাই এক্ষেত্রে এটি ইনফাইনাইট ভার্ব এবং এখানে এটি ফাইনাইট ভার্ব। তাহলে আমরা সিম্পল সেন্টেন্স চেনার সময় যদি একটি মাত্র সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে, তবেই সেই সেন্টেন্সকে আমরা কি বলবো? সিম্পল সেন্টেন্স। এরপরে আসছি কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলবো না, যে সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ এবং একের বেশি সাবঅর্ডিনেট ক্লজ থাকবে এবং সেগুলো কোনো একটা লিঙ্কারের মাধ্যমে যুক্ত থাকবে, তাকে আমরা বলবো কমপ্লেক্স সেন্টেন্স। এখন আমি যদি উদাহরণস্বরূপ বলে থাকি, আই ডিডন্ট গো টু স্কুল বিকজ আই ওয়াজ ইল, আমি স্কুলে যাইনি কারণ আমি অসুস্থ ছিলাম। তো সেক্ষেত্রে আই ডিডন্ট গো টু স্কুল, আমি স্কুলে যাইনি, এটি প্রিন্সিপাল ক্লজ, অর্থাৎ আমরা পিসি বলে থাকি, মাসি বলবে না, আবার পিসি বলে থাকি। এবং বিকজ আই ওয়াজ ইল, আমি যেহেতু অসুস্থ ছিলাম যে কারণে, তাই জন্য এটাকে আমরা এসসি বলে থাকি, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ, এবং এটা প্রিন্সিপাল ক্লজ। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ একটি লিঙ্কারের মাধ্যমে যেখানে যুক্ত আছে, তাকে আমরা বলছি কমপ্লেক্স সেন্টেন্স। তো এক্ষেত্রে এই প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ বোঝার আগে আমরা জেনে নেব ক্লজটা কি না। ক্লজ বাংলায় বলা হয় বাক্যাংশ, অর্থাৎ একটি বাক্যের অংশ, কিন্তু এটি বাক্যের অংশ হলেও এর মধ্যে বাক্যের মতো গুণ থাকবে। অর্থাৎ কিভাবে গুণ না, এটিতে একটি সাবজেক্ট থাকবে, একটি ফাইনাইট ভার্ব থাকবে এবং এটি অর্থসহ মনের ভাব প্রকাশ করবে। অর্থাৎ আমি যদি এই সেন্টেন্সের দিকে আরেকবার তাকাই, আই ডিডন্ট গো টু স্কুল, আমি স্কুলে যাইনি, এটা অর্থ প্রকাশ করছে, মনের ভাবও প্রকাশ করছে এবং এটিতে একটি সাবজেক্ট আই এবং একটি ফাইনাইট ভার্ব গো আছে। দ্বিতীয় ক্ষেত্রে যদি আমি এই ক্লজটার দিকে তাকাই, বিকজ আই ওয়াজ ইল, এই ক্ষেত্রে সাবজেক্ট আছে আই এবং ওয়াজ হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা ক্লজের মধ্যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব আছে। এবং আমরা একটা কথা মাথায় রাখবো, একটা সেন্টেন্সে যতগুলো ফাইনাইট ভার্ব ঠিক ততগুলো ক্লজ হবে। একটা সেন্টেন্সে যতগুলো ফাইনাইট ভার্ব ঠিক ততগুলো ক্লজ আছে। এরপর আমরা জেনে নেব ক্লজের ভাগগুলো সম্বন্ধে। ক্লজের তিনটি ভাগ: প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এবং
কোঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ বলতে আমরা কোন ক্লজগুলোকে বলবো? না, যে সমস্ত ক্লজগুলো অন্য কোনো ক্লজের উপর নির্ভর করে না তাদেরকে আমরা বলবো প্রিন্সিপাল ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজগুলো বলবো সেই সমস্ত ক্লজকে, যে সমস্ত ক্লজ প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করবে। যেমন আমরা যদি এই সেন্টেন্সটার দিকে আরেকবার তাকাই তাহলে দেখতে পাচ্ছি আই ডিডন্ট গো টু স্কুল, আমি স্কুলে যাইনি। আমি যদি এই বিকজ থেকে বর্বগীটা পরে নাও বলি তাহলে এখানে কিন্তু মনের ভাব পুরোপুরি সম্পূর্ণ হচ্ছে এবং অসুস্থ থাকার উপর স্কুলের যাও আমি যদি বলি আমি স্কুলে যাইনি, আমি যে কোনো কারণে যেতে না পারি স্কুলে, তো সেক্ষেত্রে এখানে অবধি আমি বললেও কিন্তু মনের ভাব আমার পুরোপুরি সম্পূর্ণ হচ্ছে। অর্থাৎ এই যে ক্লজটা এই পরের ক্লজটার উপর নির্ভর করছে না বা ডিপেন্ড করছে না, তাই আমরা এই সাবঅর্ডিনেট ক্লজকে ডিপেন্ডেন্ট ক্লজও বলে থাকি। আচ্ছা, তো এই সাবঅর্ডিনেট ক্লজকে ডিপেন্ডেন্ট ক্লজ কেন বলা হচ্ছে? না, সাবঅর্ডিনেট ক্লজ অর্থাৎ বিকজ আই ওয়াজ ইল, যে কারণ আমি অসুস্থ ছিলাম, তাহলে প্রশ্ন আসবে যে অসুস্থ থাকার কারণে কি ফল হয়েছিল, তখন আমি বলছি না আমি স্কুলে যাইনি। অর্থাৎ এই সাবঅর্ডিনেট ক্লজে কিছু একটা রয়ে যাচ্ছে যার উত্তর খুঁজতে আমাকে কি করতে হচ্ছে? প্রিন্সিপাল ক্লজে আসতে হচ্ছে। অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজটা প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করছে। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখা জরুরি, যেমন একটা স্কুলে একটা হেড স্যার থাকেন এবং তার সাথে অন্যান্য সহকারী শিক্ষকরা থাকেন। অর্থাৎ কোনো স্কুলে যদি একটাই টিচার থাকে তো তাকে হেড স্যার বলা হবে না। যদি অনেকগুলো টিচার থাকে বা সহকারী শিক্ষক থাকে, তাদের মধ্যে একজন যদি থাকে তখনই আমরা তাকে প্রধান শিক্ষক বলি। অর্থাৎ সেই রকমভাবে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ দুজনে পাশাপাশি থাকবে একসাথে। অর্থাৎ যেখানেই আমরা দেখবো সাবঅর্ডিনেট ক্লজ আছে সেখানে অবশ্যই প্রিন্সিপাল ক্লজ আছে। যেমন আলো আধারের মতো, যদি কোথাও আলো থাকে তো সেখানে অবশ্যই অন্ধকার বা আধার বা ছায়া থাকবে আলো ছায়ার মতোই। তাহলে তো এটা ঠিক অনেকটা আলো ছায়ার মতো। অর্থাৎ আলো থাকলে সেখানে অবশ্যই ছায়া থাকবে বা ছায়া থাকলেই সেখানে অবশ্যই আলো থাকবে। সেই সাথে সাথে আমরা বলতে পারি যে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ সবসময় একসাথে বসবে। এবং এই প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ কোথায় আমরা দেখতে পাবো? কমপ্লেক্স সেন্টেন্সে দেখতে পাবো। একটি প্রিন্সিপাল ক্লজ এবং একের বেশি সাবঅর্ডিনেট ক্লজ আমরা দেখতে পাবো কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে আমরা কমপ্লেক্স সেন্টেন্স আইডেন্টিফাই করব প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ দেখে। এছাড়াও আমরা সাবঅর্ডিনেট ক্লজ বা কমপ্লেক্স সেন্টেন্স আইডেন্টিফাই করার জন্য খুব ছোট্ট যে টিপস বা কতগুলো ওয়ার্ড যদি মনে রাখতে পারি তাহলে কিন্তু আমরা খুব সহজেই প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এবং সাথে সাথে কমপ্লেক্স সেন্টেন্স আমরা আইডেন্টিফাই করতে পারবো। যেমন কি কি আছে, যতগুলো ডব্লিউএইচ ওয়ার্ড আছে, অ্যাজ, বিকজ, ইফ, আনলেস, টিল, আনটিল, একটা হবে দো, অলদো, সো দ্যাট, এই সমস্তগুলো যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজে থাকে তাহলে সেই সেন্টেন্সটি হবে কমপ্লেক্স সেন্টেন্স। বা এইগুলো দিয়ে যদি কোনো ক্লজ পাওয়া যায় বা ক্লজ আমরা কোনো ক্লজে এই সমস্ত ডব্লিউএইচ ওয়ার্ড অ্যাজ, বিকজ, ইফ, আনলেস, টিল, আনটিল, দো, অলদো, সো দ্যাট এগুলো যদি থাকে তো সেগুলো হবে সাবঅর্ডিনেট ক্লজ। এরপরে আমরা আসছি কম্পাউন্ড সেন্টেন্সে। কম্পাউন্ড সেন্টেন্স সেই সমস্ত সেন্টেন্সগুলোকে বলবো যেখানে একের বেশি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অর্থাৎ স্বাধীন, কোনো ক্লজ কারো উপর নির্ভর করে না। আমরা যেমন কমপ্লেক্স সেন্টেন্সে দেখেছিলাম প্রিন্সিপাল ক্লজের উপর সাবঅর্ডিনেট ক্লজ ডিপেন্ড করেছিল, কিন্তু এই কোঅর্ডিনেট কনজাংশনে যেগুলো পাবো আমরা অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সে কোনো ক্লজের উপর ডিপেন্ড করবে না। অর্থাৎ কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকবে কোঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ ক্লজের তৃতীয় ভাগ আমরা দেখতে পাবো কম্পাউন্ড সেন্টেন্সে। তো ক্লজের তৃতীয় ভাগটা আমরা দেখে নিই। কোঅর্ডিনেট ক্লজটা কি না, কোঅর্ডিনেট ক্লজ হচ্ছে যেসব ক্লজ স্বাধীন অর্থাৎ কেউ কারোর উপর ডিপেন্ড করছে না এবং একটা কনজাংশন দ্বারা যুক্ত হবে। কি বলছি? একটা কোঅর্ডিনেট কনজাংশন, যেমন অ্যান্ড, বাট, অর অথবা সো, এইগুলো দিয়ে যুক্ত থাকবে কোঅর্ডিনেট কনজাংশন। যেমন আমি যদি এই বাক্যটার দিকে তাকাই, হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট, সে গরিব কিন্তু সে সৎ। এখানে হি ইজ পুয়ার যদি এই ক্লাসটাকে নিই, সে গরিব, তাহলে আমি যদি সে সৎ নাও বলি এখানে কিন্তু বাক্য পুরোপুরি সম্পূর্ণ হচ্ছে। গরিবের সাথে সৎ হওয়ার কোনো রকম সম্পর্ক নেই, তাই এখানে বাক্যটি পুরোপুরি কমপ্লিট। আবার যদি বলি হি ইজ অনেস্ট, এই হি পুরোটা উপরটা বাদ দিয়ে, তাহলে এক্ষেত্রেও কিন্তু বাক্য পুরোপুরি সম্পূর্ণ হতে পারছে। অর্থাৎ এই ক্লজটি হি ইজ পুয়ার এবং হি ইজ অনেস্ট এই দুটো ক্লজ পরস্পর কারোর উপর নির্ভর করছে না, এরা ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন।
এবং এখানে একটা বাট অর্থাৎ কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা এরা যুক্ত রয়েছে। অর্থাৎ আমরা এক্ষেত্রে বলতে পারি না এই কম্পাউন্ড সেন্টেন্সটি দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং একটি কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে। এছাড়াও কম্পাউন্ড সেন্টেন্স চেনার ক্ষেত্রে আমরা আরও একটা ভাবে দেখতে পারি যে সেখানে যদি একের বেশি ক্লজ আছে এবং কোঅর্ডিনেট কনজাংশন হিসাবে সেখানে অ্যান্ড, বাট, অর অথবা শো আছে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি না সেটা কম্পাউন্ড সেন্টেন্স এবং কোঅর্ডিনেট ক্লজও আমরা ওইভাবে চিনে নিতে পারি। এরপরে আমরা দেখে নেব যে সাবঅর্ডিনেট ক্লজের আরও তিনটে ভাগ আছে, যেমন নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ, যেগুলো আমাদের জয়নিংয়ের ক্ষেত্রে, আইডেন্টিফিকেশনের ক্ষেত্রেও খুব কাজে লাগে। তো সেগুলো সম্বন্ধে আমরা জেনে নেব। তো আমরা জেনে নিই নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজ সম্পর্কে। তো প্রথমে আমরা জেনে নেব নাউন ক্লজ সম্পর্কে। না, নাউন ক্লজ কাকে বলবো? না, যে সমস্ত ক্লজ অর্থাৎ যে সমস্ত ক্লজ আমরা ফাইনাইট ভার্ব দিয়ে খুঁজে পাবো সেই সমস্ত ক্লজের মধ্যে যারা বাক্যে নাউনের মতো আচরণ করবে, এবং নাউনের মতো আচরণ মানে অর্থাৎ সেটি একটি বাক্যে সাবজেক্ট হিসাবে, অবজেক্ট হিসাবে বা কোনো ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে বসবে, তাকে আমরা বলবো নাউন ক্লজ। যেমন যদি আমরা এই সেন্টেন্সটার দিকে লক্ষ্য করি, উই অল নো দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। আমরা সবাই জানি যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। তো এই দ্যাট থেকে সান পর্যন্ত যে সাবঅর্ডিনেট ক্লজটা পাচ্ছি, এখান থেকে আমরা কি খুঁজে পাচ্ছি? না এটা নাউন, না অ্যাডজেক্টিভ, না অ্যাডভার্ব, সেটা আমাদেরকে খুঁজতেই হবে। তো আমরা এই সেন্টেন্সটার প্রিন্সিপাল ক্লজের দিকে তাকাবো। উই অল নো, উই অলটা সাবজেক্ট, তো নোটা ভার্ব। তো আমরা জানি অবজেক্ট পেতে গেলে একটা সেন্টেন্সে কি করতে হবে না ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। তো আমি নো মানে জানি, প্রশ্ন করি কি জানি, না উত্তর পাবো না আমরা জানি যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। তাহলে এই দ্যাট যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, এটা হচ্ছে এই নো বা এই ভার্বের অবজেক্ট। অর্থাৎ আমরা কি পাচ্ছি? অবজেক্ট কারা হয়? নাউন বা প্রোনাউন হয়, অর্থাৎ এটি নাউন, তাই এইটি হচ্ছে নাউন ক্লজ। যেহেতু এটা একটা নাউনের মতো আচরণ করছে এবং এটি একটি ক্লজ, তাই এটাকে আমরা কি বলছি? নাউন ক্লজ। এবারে পরে আসছি অ্যাডজেক্টিভ ক্লজ। না, যে সমস্ত ক্লজ অ্যাডজেক্টিভের মতো আচরণ করবে, অর্থাৎ কোনো নাউন বা প্রোনাউনের সম্বন্ধে কিছু বলবে, তাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ ক্লজ। যেমন আমরা যদি দেখি, আই হ্যাভ বট এ ওয়াচ, আমি একটি ঘড়ি কিনেছিলাম, হুইচ ইজ ভেরি বিউটিফুল, যেটা খুবই সুন্দর। তাহলে এই হুইচ বলতে যেটা বলতে আমি কোনটাকে বুঝিয়েছি? না এই ঘড়িটাকে। এবার যেটা সুন্দর বলতে কোনটা সুন্দরের কথা বলেছি? না এই ঘড়িটি সুন্দর। অর্থাৎ এই ঘড়িটি নাউন, এই নাউনের সম্বন্ধে এই ক্লজটা আমরা কি করছে? মডিফাই করছে, বা এই নাউনের সম্বন্ধে এই ক্লজটাতে আমরা কিছু বলছি। তাই জন্য এই ক্লজটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ এইটি নাউনের সম্বন্ধে বলছে। আচ্ছা, পড়তে আসছি অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্ব ক্লজটা কি হবে? না যে সমস্ত ক্লজ অ্যাডভার্বের মতো আচরণ করবে, অর্থাৎ কোনো কাজ কখন হয়েছে, কিভাবে হয়েছে, কোথায় হয়েছে, এছাড়াও কারণ, শর্ত ইত্যাদি আমরা জানতে পারবো অ্যাডভার্ব ক্লজে। যেমন আমি যদি দেখি, when he reached home everyone was sleeping, যখন সে বাড়ি পৌঁছালো সবাই তখন ঘুমোচ্ছিল। এখন when he reached home, যখন সে বাড়ি পৌঁছালো, যখন মানে কি? সময় বোঝাচ্ছে। তাহলে যেহেতু এটা সময় বোঝাচ্ছে মানে কোনো কাজ কখন হয়েছে বোঝাচ্ছে, তাই এটাকে আমরা অ্যাডভার্ব ক্লজ হিসেবে ধরে নেব। আচ্ছা, এরপর বিশেষ কিছু টিপস, যেগুলো এত কিছু নিয়ম মনে না রাখলেও, কয়েকটা ছোট্টখাট্ট নিয়ম মনে রাখলেও আমরা ক্লজ আইডেন্টিফাই করতে পারবো, তাহলে সেগুলো আমরা জেনে নেব। যেমন নাউন ক্লজ চিনতে গেলে আমাদের দ্যাট, হোয়াই, হাউ, হু এই কয়েকটা লিঙ্কার মনে রাখলে হবে। তবে একটা কথা মনে রাখতে হবে, দ্যাট, হোয়াই, হাউ, হু এগুলো দিয়ে কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজও হতে পারে। তাহলে এইগুলো দিয়ে নাউন ক্লজ তখনই হবে যদি এই সমস্ত লিঙ্কারের আগে কোনো নাউন না থাকে। হ্যাঁ, আমি ঠিকই বললাম, নাউন ক্লজ তখনই হবে দ্যাট, হোয়াই, হাউ, হু এগুলো দিয়ে যদি এদের আগে কোনো নাউন না থাকে। অ্যাজ ফর এক্সাম্পল আমি এটা দিয়ে বললাম এটা নাউন ক্লজ, এখন এই দ্যাটের আগে ভার্ব আছে, কোনো নাউন নেই, তাই জন্য এটি নাউন ক্লজ। এরপর আমি বলছি যতগুলো ডব্লিউএইচ ওয়ার্ড আছে এবং দ্যাট, ডব্লিউএইচ ওয়ার্ড যতগুলো আছে এবং দ্যাট এদের আগে যদি নাউন থাকে তবে সেগুলো অ্যাডজেক্টিভ ক্লজ। যতগুলো ডব্লিউএইচ ওয়ার্ড আছে সমস্ত ডব্লিউএইচ ওয়ার্ড, হ্যাঁ ইনক্লুডিং হাউ এবং সাথে সাথে দ্যাট এদের আগে যদি নাউন থাকে তবে সেটা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ হবে। যেমন আমি দেখে নিই, এই যে হুইচ, এটা ডব্লিউএইচ ওয়ার্ড, এর আগে আছে এ ওয়াচ। এবং আরেকটা কথা মাথায় রাখতে হবে,
যে এই অ্যাডজেক্টিভ ক্লজকে আমরা কিন্তু রিলেটিভ ক্লজও বলে থাকি। কেন বলে থাকি? রিলেটিভ মানে কি আত্মীয় বা সম্পর্ক স্থাপন হয় আমাদের সাথে, সম্পর্কীয়, আত্মীয় সম্পর্কীয়। এখানে এই হুইচ বলতে যেটি, যেটি বলতে এই ঘড়ির সাথে একটা রিলেশন তৈরি করেছে। এই ক্লজটাতে এই লিঙ্কার হুইচ কি করেছে? এই ওয়াচের সাথে একটা রিলেশন বা সম্পর্ক তৈরি করেছে, তাই এটি হচ্ছে রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে আমি কি বললাম? এই ডব্লিউইচ ওয়ার্ড হোক বা দ্যাট হোক, এদের আগে যদি নাউন থাকে তবেই সেটি কি হবে? অ্যাডজেক্টিভ ক্লজ হবে। এরপরে আসছি অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্ব ক্লজ কি কি করে চিনবো? অ্যাজ, বিকজ, টিল, আনটিল, ইফ, আনলেস, দো, অলদো, এই সমস্ত অ্যাডভার্বগুলো, এই সমস্ত লিঙ্কারগুলো যদি কোনো ক্লজে থাকে তাহলে আমরা চোখ বন্ধ করে সেগুলোকে বলতে পারি অ্যাডভার্ব ক্লজ। কি বললাম? অ্যাজ, বিকজ, টিল, আনটিল, একটা এল অবশ্যই মনে রাখবে, ইফ, আনলেস, দো, অলদো, এইগুলো যদি থাকে যদি কোনো ক্লজে, তাহলে আমরা চোখ বন্ধ করে সেগুলোকে বলতে পারবো অ্যাডভার্ব ক্লজ। তবে যদি হোয়েন এবং হোয়ার থাকে, যেমন আমি এখানে করলাম হোয়েন দিয়ে, তাহলে যদি হোয়েন এবং হোয়ার থাকে, এটি ডব্লিউ ওয়ার্ড হওয়া সত্ত্বেও এটা অ্যাডভার্ব ক্লজ তখনই হবে যদি এদের আগে নাউন থাকবে না, যদি না থাকে। যেমন এখানে হোয়েনের আগে কোনো নাউন নেই, যদি না থাকে তবেই সেটাকে কিন্তু আমরা অ্যাডভার্ব ক্লজ বলতে থাকবো বা বলতে পারবো। তো আশা করি আমার এই ভিডিওতে তোমাদের ক্লজ, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ, সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স এবং ফাইনাইট ভার্ব, ইনফাইনাইট ভার্ব সম্বন্ধে একটু ধারণা হলো। পরবর্তী ক্লাসে আমি নিয়ে আসতে চলেছি আরও কিছু গ্রামারের বিশেষ টিপস, এবং অবশ্যই এই চ্যানেলটিকে ফলো করবে, লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে।